আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া, এই ভাইয়া থেকেই ছাইয়া হয়। চোখ পিটপিট করে তাকালো তাজ, নম্র কণ্ঠে শুধালো, তুমি কে? মৌয়ের কি হও? আমি মাহিম, এই মমিতা নামক পেতনির একমাত্র ছোট ভাই। তাজ একগাল হেসে বলল। ও, তুমি আমার একমাত্র শালা? মমিতা ভ্রুকুচকে তাকালো, বলল, কিসের শালা? বারে, তোমার ভাই তো আমার শালাই। মাহিম চোখ গোল গোল করে বলল, আপনারা বিয়ে করে ফেলেছেন? না শালা বাবু, ওটা এখনো বাকি আছে। আপাতত এই মৌ নামের মেয়েটি আমার অবিবাহিত বউ। ও, তার মানে আপনি আমার অবিবাহিত দুলাভাই? কী সব আজে বাজে বকছিস? আর তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমার বাসায় তোর কোনো জায়গা নেই। মাহিম কাঁদো কাঁদো হয়ে মমিতার দিকে তাকালো, বলল, প্লিজ আপু, তুই আমার লক্ষ্মী বোন, এমন করিস না। এসব বলে কোনো কাজ হবে না। কোন আক্কেলে তুই বাড়ি থেকে পালিয়েছিস? আর তাছাড়া আমার বিল্ডিংয়ে পুরুষ মানুষ অ্যালাউ করে না। তাজ এসে মাহিমের কাঁধে হাত রেখে বলল, তুমি বরং আমার সাথে চলো শালা বাবু, তুমি আমার বাড়িতে থাকবে, তোমার বোন এখন বাদ। সত্যি বলছেন? অবিবাহিত দুলাভাই? একদম, তুমি আমার বাড়িতে চলো, যতদিন ইচ্ছে থাকবে খাও। তুই কোথাও যাবি না, আমি বাবা মাকে কল করছি, ওনারা আসলে ওনাদের সাথে বাড়িতে ফিরবি তুই। সে আমি কয়টা দিন পরে এমনিতেও ফিরব, এই কয়দিন একটু দুলাভাইয়ের বাড়িতে চিল করে নিই। মাহিমের হাত ধরল তাজ, মমিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, চলো তো শালা বাবু, কত দূর থেকে এসছো, নিশ্চয়ই ক্লান্ত তুমি, আমার বাড়িতে গিয়ে রেস্ট করবে। হ্যাঁ হ্যাঁ, চলো। গাড়িতে উঠে বসলো মাহিম, পাশে বসলো তাজ। মমিতা কতবার করে মাহিমকে যেতে বারণ করেছে, মাহিম কোনো পাত্তাই দিচ্ছে না। বাঁকা হাসলো তাজ, মনে মনে বলল, এখন তো তোমাকে আমার কাছে আসতে হবে মৌ, আমার টানে না আসো, ভাই টানে তো আসতে হবে। কথা আছে না, কান টানলে মাথা আসে, আর এখানে ভাই টানলে বোন আসবে। ড্রয়িং রুমে বসে আছে মাহিম আর তাজ। মাহিম তাজের ফোনে গেমস খেলছে, আর তাজ বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে আর ঠোঁট কামড়ে ধরছে। দেখেই বোঝা যাচ্ছে সে কারো অপেক্ষা করছে। হঠাৎই বেজে উঠল বাড়ির কলিং বেলটা। বিশ্বজয়ের হাসি হাসলো তাজ, ঠোঁটে চওড়া একটা হাসি ঝুলিয়ে দরজা খুলে দাঁড়ালো। মমিতা দাঁড়িয়ে আছে। মাহিমকে তাজে নিয়ে আসা ভাইয়ের জন্য অস্থির লাগছিল মমিতার। কতদিন পর আদরের ছোট্ট ভাইটাকে দেখছিল সে, তার উপর নাকি বাড়ি পালিয়ে এসেছে। মাহিমকে নিয়ে তার চলে আসার ঘণ্টা খানিকের মধ্যেই তাজের বাড়িতে এসে হাজির মমিতা। তাজকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো মমিতা। মাহিমকে উদ্দেশ্য করে বলল, এখানে থাকতে হবে না তোর, আজ রাতটা হোটেলে থাকবি, তুই কাল সিলেট ফিরে যাবি। কি গো শালা বাবু, তোমার বোনের তো দেখছি ভালোই টাকার গরম, তা আমার দিকেও কিছু ছুঁড়ে মারতে বলো, বড্ড খাড়ে আছে। তাজের কথায় পাত্তা দিল না মমিতা, রুক্ষ কণ্ঠে বলল, তোকে কি বলছি শুনতে পাসনি? ওর তাড়াতাড়ি। মাহিম মোবাইলের দিকে নজর রেখে উত্তর দিল, দুলাভাই, তোমার অবিবাহিত বউকে এখান থেকে নিয়ে যাও তো, আমার গেমসে ডিস্টার্ব হচ্ছে। তাজ খপ করে ধরল মমিতার হাতটা, টেনে বাইরে নিয়ে এলো। মমিতা চেঁচিয়ে বলল, সমস্যা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শুনলে না আমার শালা বাবু কি বললো, ওর গেমস খেলায় ডিস্টার্ব হচ্ছে। কটমট করে তাকালো মমিতা, রাগী কণ্ঠে বলল, হাত ছাড়ুন আমার। তাজ হাত ছাড়ল না, উল্টো আরও শক্ত করে ধরে বাগানের দিকে নিয়ে এলো। কি সমস্যা কি আপনার? আমি তো আপনার থেকে দূরেই চলে গেছি, আর বিরক্ত করছি না আর আপনাকে, তবুও কেন আমার সাথে এমন করছেন? হাত ছেড়ে দিল তাজ, করুণ কণ্ঠে বলল, এটাই তো সমস্যা, কেন কথা বলছো না আমার সাথে, কেন বিরক্ত করছো না আমাকে, কেন ইগনোর করছো আমাকে? এত কিছুর পরও আপনার এই প্রশ্নের কোনো মানই হয় না মিস্টার আবরার তাজ। এভাবে কেন বলছো? তুমি তো কখনো আমার নাম ধরে বলোনি, তাহলে আজ কেন বলছো? তখন একটা ভুল ধারণা নিয়েছিলাম, তাই বলিনি। এখন ভুল ধারণাটা ভেঙে গেছে, তাই বলছি। কোনো ভুল ধারণা ছিল না তোমার, সঠিক ধারণাও ছিল না। সঠিক ধারণাই ছিল, ভালোবাসি আমি তোমাকে। তাজ ছেলের হাসি আসলো মমিতা, বলল, ভালোবাসাটিকে আপনার খেলনার জিনিস মনে হয়? যখন ইচ্ছে হবে ভালোবাসবেন, যখন ইচ্ছে হবে ভালোবাসবেন না। কি যেন সেদিন বলেছিলেন, আপনি আমার মতো সস্তা নন, তাহলে আজ কেন নিজেকে সস্তা হিসেবে পরিচয় দিচ্ছেন? সরি মৌ, ভুল করেছি আমি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কোনো ভুল করেননি, ভুল আমি করেছিলাম, তার শাস্তিও পেয়েছি। মমিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাজ, অপরাধীর স্বরে বলল, সরি মৌ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি জানি সেদিন আমি ভুল করেছি, কিন্তু আমার এই ভুলের পেছনে একটা কারণ আছে। আমার সেই কারণটা তো শুনবে? হাত ছাড়িয়ে নিয়ে মমিতা শক্ত কণ্ঠে বলল, আমি কিছু শুনতে চাই না। নাটক করছেন আমার সাথে। একবার আপনার নাটকে আমি ভুলেছি, আর না, ততটাও বোকা আমি নই। আমার কথাতে শুনবে? কোনো কথা
কথা শুনলো না মৌমিতা, হনহন করে ঢুকে গেল বাড়ির ভেতরে। মাহিমের সামনে দাঁড়িয়ে রুক্ষ কণ্ঠে বলল, চল আমার সাথে, এখানে থাকবি না তুই। না, ও কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। আমি আপনার সাথে কোনো কথা বলছি না মিস্টার তাজ, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তাই আপনার কাছ থেকে কোনো উত্তর আশা করছি না। চিৎকার করে উঠল মাহিম, কানে হাত দিয়ে বলল, থামবে তোমরা? দুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝগড়া করছো ভালো কথা, কিন্তু এখানে এসে আমার কানের উপর অত্যাচার চালাচ্ছ কেন? তুই আমার সাথে চল, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও আমার ভাই, আমার ভাই কোথায় থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত আমি নেব, আপনি নন। ভ্রু কুঁচকে এলো মৌমিতার, অবাক হয়ে বলল, ও আমার শালা বাবু, দুলাভাইয়ের বাড়ি থাকতে ও কোনোদিনই হোটেলে থাকবে না। কিসের শালা বাবু আর কিসের দুলাভাই? লাজুক হাসলো তাজ। থতমত খেয়ে গেল মৌমিতা। এ প্রথম তাজের মুখে এমন উদ্ভট মার্কা হাসি দেখলো মৌমিতা। ঠোঁটে লাজুক হাসি নিয়ে তাজ বলল, তুমি আমার বউ হলে তোমার ভাই তো আমার শালাই হবে, তাই না? বিস্ময়ে হাঁ হয়ে গেল মৌমিতা। এই বান্দার আবার কি হলো? একটু আগে এত শক্ত শক্ত কথা বলার পরও এর মুখে এমন উদ্ভট মার্কা হাসি, আবার কী সব কথা বলছে? পাগল টাকল হয়ে গেল নাকি? তাহলে ওই কথাই রইল শালাবাবু, আমার কাছেই থাকবে। না, ও আমার সাথে যাবে। আমি উপরে যাচ্ছি, তোরা আলোচনা করে সিদ্ধান্ত নে আমি কোথায় থাকবো, তারপর আমাকে জানাস। মৌমিতা কটমট করে তাজের দিকে তাকালো। তাজ ভাবলেশীনভাবে বলল, ওভাবে তাকে লাভ নেই, আমার শালা বাবু আমার কাছেই থাকবে। আমিও দেখি কিভাবে আপনার কাছে থাকে। বাবা মাকে খবর দিয়েছি, ওনারা আসছেন। বলে গটগট করে বেরিয়ে গেল। আষাঢ় মাস, আকাশে ঘন কালো মেঘ জমেছে, হয়তো একটু পরই বৃষ্টি নামবে। গুমোট হয়ে আছে আবহাওয়াটা। মাহিম অনেক আগেই চলে গেছে, তার বাবা মা এসে নিয়ে গেছেন। কলেজের বারান্দা থেকে আনমনেই হাঁটছিল মৌমিতা। হঠাৎ পেছনে কারো ডাক শুনে থমকে দাঁড়ালো মৌমিতা। পেছনে ফিরে তাকালো, সেদিনের সেই ছেলেটা হাত নাড়িয়ে ওর দিকে ইশারা করছে। ভ্রুকুচকে তাকালো মৌমিতা। ছেলেটা এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। সেই দিন নামটা না বলেই চলে গিয়েছিলেন। কেন, নামটা বলার কথা ছিল বুঝি? আপনি সব সময় এমন তেড়া তেড়া কথা বলেন কেন? আমি মানুষটাই তারা। এর জন্যই তো আপনাকে এত ভালো লাগে। মানে? কিচ্ছু না, সেই দিন সাহায্য করেছিলাম, সেই ভদ্রতায় নামটা তো জানতেই পারি, তাই না? অনিচ্ছা থাকা সত্ত্বেও বলল, আমি মৌমিতা। সুন্দর নাম। আমি নিশান। কোন ইয়ার আপনি? ফার্স্ট ইয়ার। আমার থেকে অনেক ছোট, আমি লাস্ট ইয়ার। হঠাৎ চোখ চেপে ধরল মৌমিতা। চোখে হয়তো কিছু একটা ঢুকেছে, পানি বেরিয়ে গেছে চোখ থেকে। কি হয়েছে? চোখে কিছু একটা পড়েছে বোধ হয়। কই দেখি। নিশান অস্থির হয়ে জিজ্ঞেস করলো, বলে হাত বাড়ালো মৌমিতার দিকে। মৌমিতা সরে গেল। নিশান বুঝতে পারলো মৌমিতা সরে যাওয়ার কারণ। সেও হাত গুটিয়ে নিল, না ধরেই বলল, আপনি নিজের হাতে চোখটা বড় করে ধরুন, আমি ফু দিচ্ছি। মৌমিতা চোখটা বড় করে ধরল। নিশান ফু দেওয়ার জন্য মুখটা উঁচু করতেই তার মুখে পড়ল সজোরে একটা ঘুষি। ছিটকে গেল নিশান। মৌমিতা চোখের কথা ভুলে গেল। হতবাক হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে, চোখ লাল করে হিংস্ররূপে দাঁড়িয়ে আছে তাজ। মনে হচ্ছে এখনই ধ্বংস করে দেবে। একবার ছেলেটার দিকে তাকিয়ে মৌমিতার হাতটা শক্ত করে ধরল তাজ। টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মৌমিতা বাধা দেওয়ার সাহস পাচ্ছে না। তাজ যে অসম্ভব রেগে আছে তার বুঝতে বাকি নেই। এই সময় কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। মৌমিতাকে টেনে ছুঁড়ে ফেললো রাদিফের অফিস রুমে। রাদিফ চেয়ারে বসেছিল। মৌমিতাকে এভাবে ছুঁড়ে ফেলতে দেখে উঠে দাঁড়ালো সে। মৌমিতার কাছে যাওয়ার আগেই ঝড়ের বেগে তাজ এসে টেনে দাঁড় করালো মৌমিতাকে। এক হাত দিয়ে মৌমিতার গলা চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে তোর। একদিন একটু কি বলেছি, সেজন্য তুই আমার সাথে রাগ করেছিস, ইগনোর করছিস, আমার কোনো কথাই শুনছিস না, সব মেনে নিয়েছে। তাই বলে তুই অন্য ছেলেদের সাথে ঘুরবি? আজ তোকে মেরেই ফেলবো। তুই শুধু আমার, শুধু আমার। আমার না হলে তোকে অন্য কারো হতে দেব না। রাদিফ তাজের হাত থেকে মৌমিতাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। তাজের শরীরে যেন কোনো জানোয়ারের শক্তি এসে ভর করেছে। মৌমিতা চোখ উল্টে জিহ্বা বের করে দিয়েছে প্রায়। রাদিফার উপায় না পেয়ে ড্রয়ার হাতরে একটা ইঞ্জেকশন বের করলো। তাতে মেডিসিন দিয়ে পুশ করলো তাজের শরীরে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়লো তাজ। অস্ফুট স্বরে আওড়ালো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মৌ, তুমি শুধু আমার। মৌমিতা ভয় পেয়েছে ভীষণ। কোনো রকম উঠে দাঁড়িয়ে ঢকঢক করে রাদিফের টেবিলে রাখা পানি খেয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে রাদিফ শান্ত কণ্ঠে বলল, তাজের সম্পর্কে আমার তোমাকে কিছু বলার আছে মৌমিতা। মৌমিতা ভয় পেয়েছে ভীষণ। কোনো রকম উঠে রাদিফের টেবিলে রাখা পানি ধকধক করে খেয়ে ফেলল। দীর্ঘশ্বাস ফেললো রাদিফ। কোনো রকম তাজকে টেনে হিঁচড়ে পাশেই সোফায় শুইয়ে দিল। অতঃপর শান্ত কণ্ঠে বলল, আমার তোমাকে তাজের সম্পর্কে কিছু বলার আছে।
আমি তাজকে অনেক আগেই তোমাকে সবটা বলতে বলেছিলাম, কিন্তু ও বলতে পারেনি বা তুমি হয়তো শুনতে চাওনি। ভ্রু কুঁচকে এলো মৌমিতার। কী এমন কথা যা রাদিফ তাজকে বলতে বলেছে কিন্তু তাজ বলতে পারেনি? একটু থেমে রাদিফ বলল, ইমিডিয়েট এক্সপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত। অবাক হলো মৌমিতা, অবাক স্বরেই বলল, ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, এটি এক প্রকার আবেগ নিয়ন্ত্রণকারী সমস্যা, যার ফলে কোনো সঙ্গত কারণ ছাড়া রোগী প্রচণ্ড রাগে ফেটে পড়ে। তারা নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। পরিস্থিতির গভীরতার সাথে তাদের রাগ বা ক্রোধের মাত্রার সমতা থাকে না। তাদের রাগ হঠাৎই আক্রমণমুখী বা মারমুখী হয়ে ওঠে। রোগী নিজেও বুঝতে পারে যে সে রেগে যাচ্ছে, অন্যায় করছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর সে তার নিজের ভুল বুঝতে পারে। হতাশা, অনুশোচনা, বিব্রত বোধ তাকে ঘিরে ধরে। তাজ তোমাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু ও ভয় পায়। যদিও সম্পর্ক সবটা জেনে ওকে তুমি মেনে না নাও, ওর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। ও তোমার কোনো কষ্টের কারণ হতে চায় না, তাই নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। সময়ের সাথে সাথে ও বেশ ভালোই বুঝতে পেরেছিল ও তোমাকে ছাড়া থাকতে পারবে না। ওর বেঁচে থাকার জন্য তোমাকেও ভীষণ প্রয়োজন। যখন থেকে ও জানতে পেরেছে তুমিও ওকে ভালোবাসো, ও আর নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। মৌমিতা এতক্ষণ হতবাক হয়ে রাদিফের কথা শুনছিল। মানুষটা যে এমন কিছুর ভেতর থেকে যাচ্ছে ভাবতেও পারেনি মৌমিতা। রাদিফ একটু থামলো, ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও বলা শুরু করলো, তাজ তখন খুব ছোট, বড়জোর 5 বছর হবে। কেবলই স্কুলে ভর্তি হয়েছিল। ওর মা ওকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার ওপারে বেলুন দেখে বেলুনের বায়না ধরেছিল মায়ের কাছে। ওর মা ওকে রাস্তার এপার রেখে পা বাড়িয়েছিল বেলুন আনতে। রাস্তার মাঝ বরাবর যেতে এক রাক্ষসের ট্রাক এসে ধাক্কা মেরে দিল। মাথাটা থেতলে ঘিলু বেরিয়ে এসেছিল। বীভৎস সে ঘটনাটা পুরোটাই ঘটেছিল তাজের সামনে। তাজের ছোট্ট মস্তিষ্ক ধারণ করতে পারেনি মায়ের এমন মৃত্যু। জ্ঞান হারিয়েছিল তাজ। জ্ঞান ফেরার পর থেকে কেমন চুপচাপ হয়ে গিয়েছিল তাজ। ধীরে ধীরে তাজের শরীরে অবনতি হচ্ছিল। ঘুমের মধ্যেও মা মা বলে চিৎকার করে উঠত। প্রায়শই চিৎকার করে জ্ঞান হারাতো। তাজের অবস্থা থেকে সবাই তাজের বাবাকে আবার বিয়ে করালো। তাদের জন্য নিয়ে এলো নতুন মা। প্রথম সবটা ঠিক থাকলেও আস্তে আস্তে তাজের সৎমা তার নিজের স্বরূপে ফিরে আসতে লাগলো। তাজের বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো। তাজের সৎমা মিসেস হীরা সবসময় মেতে থাকতো লেট নাইট পার্টি, বন্ধুবান্ধব, ড্রিঙ্কস নিয়ে। আর ছোট্ট তাজ রোজ মায়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তো। একদিন মিসেস হীরা যখন বাড়ি ফিরেছিল অনেক রাতে, সেদিন রাতে তাজ জেগেই ছিল। মিসেস হীরাকে দেখে দৌড়ে গিয়েছিল তার কাছে, বলেছিল, মা তুমি এত রাত করে বাড়ি ফেরো কেন? আমার একা একা খুব ভয় লাগে। এইটুকু কথা বলার অপরাধে তাজকে দুটো থাপ্পড় মেরে অন্ধকার এক রুমে আটকে রেখেছিল সারা রাত। তাজ সেদিন চিৎকার করে বলেছিল, মা আমার ভয় লাগছে, আমাকে বাইরে বের করো, অন্ধকারে ভয় লাগে আমার। কিন্তু তাজের চিৎকার মিসেস হীরার হৃদয় গলাতে পারেনি। আস্তে আস্তে তাজের ওপর মিসেস হীরার অত্যাচার বাড়তে লাগলো। ধীরে ধীরে তাজের মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে শুরু করেছিল। তাজের মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করেছিল ধীরে ধীরে। তখন তাজের বয়স 11, ক্লাস 6-এ উঠেছে। তাজকে নিজের জুতো মুছতে বলেছিল মিসেস হীরা, কিন্তু তাজ মোছেনি। সেই অপরাধে সারা দিন খেতে দেয়নি তাজকে। পেটের ক্ষুধা সহ্য না করতে পেরে নিজের ঘর থেকেই খাবার খেয়েছিল তাজ। মিসেস হীরা জানতে পেরে ইচ্ছে মতো মেরেছিলেন ওকে। শেষে তাজ আর সহ্য করতে না পেরে মিসেস হীরার হাত কামড়ে দেয়। তাজের বাবা বাড়ি ফিরলে তাজের সম্পর্কে বাণী বলে মিসেস হীরা। নিজের হাত দেখায়। মিসেস হীরার হাতে কামড়ের দাগ দেখেই রেগে যায় তাজের বাবা। কোমরের বেল্ট খুলে ইচ্ছে মতো তাজকে মেরে হোস্টেলে দিয়ে আসে। হোস্টেলের অপরিচিত মানুষ, অপরিচিত জায়গায় মানিয়ে নিতে পারেনি তাজ। সারাদিন রুমে বসে কাঁদত। হোস্টেলের সবল ছেলেরা এসতে তিরস্কার করতো তাজকে। আস্তে আস্তে তাজ ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়ে। একদিন যখন হোস্টেলের একটা ছেলে ওকে বিরক্ত করছিল, হঠাৎই তাজ হিংস্র রূপ ধারণ করে। ওই ছেলেটার মাথা ফাটিয়ে দেয়। হোস্টেল কর্তৃপক্ষ তাজের বাবাকে খবর দিয়ে তাজকে বাড়িতে পাঠিয়ে দেয়। কারণ তাজ শুধু ওই পর্যন্তই থেমে থাকেনি, হুটহাট রেখে ভাঙচুর চালাতো হোস্টেলে। কেউ ওকে থামাতে পারতো না। তাকে মেরে রক্তাক্ত করে দিত যাকে সে থামাতে আসতো। বাড়িতে আনার পর তাজ যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাজের বাবা বা মিসেস হীরাকে একদম সহ্য করতে পারতো না তাজ। মিসেস হীরাও পেল সুযোগ।
তাজকে সবার সামনে পাগল প্রমাণিত করে, পাঠিয়ে দেয় মেন্টাল হসপিটালে। তাজের বাবার অগোচরে তাজের সৎ মায়ের প্রচেষ্টা চলে মানসিক হাসপাতালে তাজকে সত্যি সত্যি পাগল বানানো। তাজ আমার আপন ভাইয়ের ছেলে নয়, আমি তাজের বাবার কাকাতো ভাই। আমার বয়স তখন 20 আর তাজের বয়স 15। আমার তখন যথেষ্ট বুধশক্তি হয়েছে। আমি মিসেস হীরার সব চক্রান্ত ধরতে পেরে তাজের বাবাকে জানাই। তার সহযোগিতায় তাজকে মেন্টাল হসপিটাল থেকে এখানে নিয়ে আসি। ডাক্তার দেখায়, নিয়মিত থেরাপি দেই। তাজ এখন আগে থেকে অনেকটা সুস্থ, কিন্তু সম্পূর্ণ সুস্থ নয়। ধীরে ধীরে সুস্থ হবে, আবার হয়তো কখনো সুস্থ নাও হতে পারে। আমি তোমাকে সবটাই বললাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। তবে একটা কথা বলি, যদি মনে করো তাজের সাথে থাকা তোমার সম্ভব নয়, তাহলে দূরে কোথাও চলে যাও। কারণ ও সামনাসামনি থাকলেও কখনো তোমাকে ছেড়ে যেতে দেবে না, জোর করে হলেও নিজের কাছে রাখবে। চোখ খুলল মৌমিতা, একবার তাজের মুখের দিকে তাকালো। মানুষটা ছোট থেকে কত কি সহ্য করে বড় হয়েছে। হাত রাখলো তাজের মাথায়, শান্ত কণ্ঠে বলল, ছেড়ে চলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। প্রায় ঘন্টা দুয়েক পর ঘুম ভাঙল তাজের। তাজের মাথার কাছে বসে আছে মৌমিতা। চট করে উঠে বসলো তাজ, শক্ত করে জড়িয়ে নিল মৌমিতাকে। অপরাধী সুরে বলল, আমি তোমাকে মেরেছি, ব্যথা লেগেছে তোমার? প্লিজ মাফ করে দাও আমাকে। মৌমিতাও জড়িয়ে নিল তাজকে, পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার একটু ব্যথা লাগেনি। মৌমিতাকে ছেড়ে সরে দাঁড়ালো তাজ। মৌমিতার গলায় হাত রেখে বলল, গলাটা লাল হয়ে আছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। বুঝেছি তো, এমন করছেন কেন? চলুন বাসা যাবেন। তাজও বাধ্য ছেলের মতন উঠে দাঁড়ালো, মৌমিতার হাত ধরে বলল, চলো। আষাঢ় মাস হলেও আজ আকাশে তেমন মেঘ নেই, সূর্য চড়ে আছে মাথার ওপরে। কলেজ বাদ দিয়ে পার্কে বসে আছে তাজ আর মৌমিতা। তাজের ইচ্ছে সে আজ মৌমিতার সাথে ডেটে যাবে। মৌমিতা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাজ নাছোড়বান্ধা। সে আজ যাবে মানে যাবেই। জীবনের প্রথম প্রেম, কেমন একটা অন্যরকম অনুভূতি। মুহূর্তেই যেন কিশোর বানিয়ে দিয়েছে তাজকে। কিশোর কিশোরীদের প্রেমের মতো সেও পার্কে যাবে, ঘুরতে যাবে, রাস্তায় প্রেমিকার হাত ধরে হাঁটবে, পার্কের বেঞ্চিতে বসে বসে প্রেমিকার কাঁধে মাথা রাখবে। আরও কত আবদার তার। মৌমিতা যে এগুলো চায় না তা কিন্তু নয়, সেও এমনটাই চায়, খুব করে চায়। সে ভালোবাসে তাজকে, তাজের পাগলামিগুলো। কিন্তু এই আষাঢ় মাসে ডেটে আসার কোনো ইচ্ছেই ছিল না মৌমিতার। কখন বৃষ্টি নামবে ডেটের কপালে বাস। মুখের কথা মুখেই রয়ে গেল, এর মধ্যেই ঝপ করে নামলো আষাঢ়ের বর্ষণ। কপাল কুঁচকে আকাশের দিকে তাকালো মৌমিতা। তাজ মৌমিতার হাতটা ধরে টেনে দৌড়ে একটা গাছের নিচে নিয়ে দাঁড়ালো। বলা নেই কওয়া নেই, হুট করি বৃষ্টি। মৌমিতা চিবিয়ে চিবিয়ে বলল, দেখেছেন, এই জন্যই আমি এই আষাঢ় মাসের ডেটে আসতে চাইনি। বৃষ্টির মধ্যেই ডেটে আলাদা একটা অনুভূতি, তুমি বুঝবে কি? হ্যাঁ তাই তো, আমি কি বুঝবো? আমি তো কিচ্ছুই বুঝি না। এই, তুমি কি রাগ করলে? আমি মজা করেছি। মৌমিতা গাল ফুলিয়ে বলল, না, আমি রাগ করিনি। কিন্তু আমি স্পষ্ট দেখছি তুমি রেগে আছো। আপনি ভুল দেখেছেন। তাহলে আমার কাছে এসে জড়িয়ে ধরো। না। আচ্ছা, কি করেছি আমি? রাগ কেন করেছো? সব কথা কেন আমাকে বলে দিতে হবে? আহা, না বললে আমি বুঝবো কি করে? আপনি আমাকে এখনও একবারও ভালোবাসি বলেননি, প্রপোজও করেননি, আর আমি অ্যাকসেপ্টও করিনি। তাহলে আমরা প্রেমিক প্রেমিকা কি করে হলাম? মৃদু হাসলো তাজ। মৌমিতার নাক টেনে বলল, এর জন্য তুমি গাল ফুলিয়ে রেখেছ? মৌমিতা কিচ্ছু বলল না, শুধু গাল ফুলিয়ে রাখলো। তাজ খোলা আকাশে নিচে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। মাথার চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। শরীরে নীল রঙের শার্টটা ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। পার্কটাও জনমানবহীন, বৃষ্টির কারণে পার্কে কেউ নেই, এই দুজন নরনারী ব্যতীত। একটু পর মৌমিতার হাত ধরেও বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে দিল তাজ। আকাশের দিকে তাকিয়ে হাত দুটো দুদিকে ছড়িয়ে দিল, চিৎকার করে বলল, আই লাভ ইউ মৌ, খুব ভালোবাসি তোমাকে, খুব। মৌমিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে নিজের সাথে জড়িয়ে নিল। আদরে কণ্ঠে আবারও বলল, খুব ভালোবাসি আমার মিষ্টি পরিটাকে। মৌমিতা আলতোভাবে হাত রাখলো নিজের পিঠে, শান্ত কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি আপনাকে মিস্টার আগুন চোখা আদু ভাই। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই, তবে আকাশটা পরিষ্কার নয়, এখনও মেঘে ঢেকে আছে, যেন মেঘগুলো অভিমান করে আছে। যে কোনো সময় মেঘ তার অভিমান ভেঙে অঝরে কেঁদে দেবে। বিকালের সময় মৌমিতা বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছিল। বাইরে একটা শীতল হাওয়া বইছে। তার এই উপভোগের মধ্যে ব্যাঘাত ঘটল ফোনের কর্কশধ্বনির। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলেও ফোনের স্ক্রিনে নাম দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। দ্রুত কলটা রিসিভ করে মিষ্টি করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মারার প্ল্যান করছো? তাজের এমন অদ্ভুত কথায় নাক মুখ কুচকে এলো মৌমিতার। চোখ দুটো ছোট ছোট করে বলল, মানে? এত মিষ্টি করে সালাম দিলে তো আমি হার্ট অ্যাটাক করবো। সবসময় বাজে কথা। সালাম আবার মিষ্টি আর তিতা হয় নাকি? তা অবশ্য ঠিক, তোমার সব কিছুই তো মিষ্টি। তুমি মানুষটা মিষ্টি, ইচ্ছে করে খেয়ে ফেলে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল মৌমিতার। নাকের ডগাও লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ তাজ বলল, খুব ক্ষুধা লেগেছে আমার, দুপুরে খাইনি। কি কেন? এখন কয়টা বেজেছে জানেন? তাড়াতাড়ি খেয়ে আসুন। কি খাবো? বাসায় নেই তো কিছু। কিছু নেই মানে? সার্ভেন্টরা কিছু রান্না করেনি? আসেনি তারা আজ। কেন? আমি ছুটি দিয়েছিলাম তাদের। ভেবেছিলাম আজকে তোমাকে নিয়ে বাইরে খাবো, কিন্তু বৃষ্টিতে তো কিছু হলো না। সে থেকে আমি না খেয়ে আছি। মৌমিতার কলিজাটা ধক করে উঠল। মানুষটা না খেয়ে আছে? মৌমিতা অস্থির কণ্ঠে বলল, আর একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কলটা কেটেই তাজ দৌড়ে গেল রান্নাঘরে। সার্ভেন্টদের সব কিছু ঠেলে ঠুলে বাড়ি পাঠিয়ে যা যা রান্না করা ছিল সব ফেলে দিল। মৌমিতাও কলটা কেটে যে জামা পরনে ছিল সেটা পরে বেরিয়ে পড়েছে। এখন সময় নষ্ট করা যাবে না। মানুষটা নিশ্চয়ই ক্ষুধায় ছটফট করছে ভাবতেই ক্ষণে ক্ষণে অস্থির হয়ে উঠছে মৌমিতার মন। দোকানে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি কিনে গাড়িতে উঠল। মিনিট 30 পর মৌমিতা তাজের বাড়িতে পৌঁছে গেল। দরজা খুলেই বিশাল এক হাসি দিল তাজ। মৌমিতা বিনা বাক্যে দ্রুত ভেতরে ঢুকে রান্নাঘর থেকে একটা প্লেট এনে বিরিয়ানি বেড়ে তাজের সামনে ধরল। তাড়াতাড়ি খেয়ে নিন, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। তাজ হাত গুটিয়ে বাচ্চাদের মতো করে বলল। খাইয়ে দাও তুমি। ইতস্তত করছে মৌমিতা, কেমন লজ্জা লজ্জা করছে। এর আগে ভাইকে ছাড়া আর কখনো কাউকে খাইয়ে দেয়নি সে। আমতা আমতা করে বলল, নিজের হাতে খেয়ে নিন না। তাজ বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, তুমি না খেয়ে দিলে আমি খাবো না, ভুলে যাও না। আমি কিন্তু দুপুরে কিচ্ছু খাইনি। উপায় না পেয়ে মৌমিতাকে খাইয়ে দিতে হলো তাজকে। তাজও বাধ্য ছেলের মতন খেয়ে নিচ্ছে। পেট ভরা তবু খেতে হবে, না হলে মৌমিতার কাছে ধরা পড়ে যাবে সেই ভয়ে খেয়ে নিচ্ছে চুপচাপ। খাওয়ানোর পর মৌমিতার অন্যায় মুখ মুছল তাজ। প্লেটে মৌমিতা হাত ধুয়ে তাজ শুয়ে পড়ল মৌমিতার কোলে মাথা রেখে। এক হাত টেনে নিজের মাথার ওপর হাত রেখে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো আমি। তাজের মাথায় হাত বুলিয়ে দিল মৌমিতা। তাজ চোখ বন্ধ করে মৌমিতার কোলের ওপর মাথা রেখে শুয়ে আছে। খানিক পর মৌমিতা বলল, শুনছেন? তার চোখ বন্ধ রেখেই উত্তর দিল, সন্ধ্যা হয়ে এসেছে, আমাকে এখন যেতে হবে। না, আজ তুমি আমার বাড়িতেই থাকবে। হাতকে উঠল মৌমিতা, উদ্বিগ্ন কণ্ঠে বলল, পাগল হয়েছেন আপনি? আমি আপনার বাড়িতে থাকবো কেন? যেভাবে বলছো মনে হয় আগে কখনো আমার বাড়িতে তুমি থাকোনি। থেকেছি, কিন্তু তখনকার থাকা আর এখনকার থাকা আলাদা। একবার থেকেছি বিপদে পড়ে, আর একবার আপনার অসুস্থতায়। তো দেখুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এভাবে অবিবাহিত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর মেয়ের এক বাড়িতে থাকা যায় না। মানুষ দেখলে কি বলবে? মানুষ দেখবে কি করে? এই গাছপালায় ঘিরে আমার বাড়িতে কেউ আসে না, আর এখানে আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। দেখুন। উঠে বসলো তাজ, হুঙ্কার দিয়ে বলল, এত কথা বারবার বলতে আমার ভালো লাগে না। বলেছি না তুমি আমার বাড়িতে থাকবে, তার মানে তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। হাতকে উঠল মৌমিতা। তাজের চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। নিশ্চয়ই মানুষটা ভীষণ রেগে গেছে। এই মুহূর্তে কে কি কেন কিছুই মাথায় আসলো না মৌমিতার। তার মাথায় শুধু একটাই কথাই ঘুরছে, তাজকে শান্ত করতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। রাদিফও বাড়িতে নেই যে সামলাবে। শক্ত করে জড়িয়ে ধরল তাজকে, পিঠে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমি কোথাও যাব না, আপনার বাড়িতেই থাকবো। আপনি শান্ত হন। আস্তে আস্তে শান্ত হলো তাজ, নিজেও শক্ত করে জড়িয়ে ধরল মৌমিতাকে। শান্ত কণ্ঠে বলল, তুমি আমার কাছে থাকলে আমি শান্তি পাই, নাহলে আমার দম বন্ধ লাগে, খুব অস্থির লাগে। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই রাগ ওঠে। তাজের রুমে বসে আছে মৌমিতা। তাজও শটান হয়ে হাত পা ছাড়িয়ে শুয়ে আছে বিছানায়। মৌমিতা প্রায় 1 ঘন্টা ধরে এক কথাই জিজ্ঞেস করে যাচ্ছে সে কোথায় ঘুমাবে, আর তাজ কোনো উত্তর দিচ্ছে না। সে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। রাগ উঠে যাচ্ছে মৌমিতার। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে সে, এবার আর না পেরে চেঁচিয়ে উঠল, সমস্যা কি আপনার? কথা বলছেন না কেন? ধরফড়িয়ে উঠে বসলো তাজ। এদিক ওদিক তাকিয়ে বলল, কি হয়েছে? চোর পড়ছে নাকি ডাকাত? এত জোরে চিৎকার কেন করলে? মৌমিতার রাগ তরতর করে বেড়ে গেল। এতক্ষণ ধরে এত কথা বললো এই লোকের সাথে, আর এখন সে কিনা বলছে চোর পড়েছে নাকি ডাকাত। মৌমিতা চিবিয়ে চিবিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? তাজ একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ও এই কথা, এর জন্য এত জোরে চিৎকার করলে? ফালতু কথা বাদ দিয়ে বলুন, আমি কোথায় ঘুমাবো?
কেন? আমার সাথে? আমার পাশে? চোখ দুটো বড় বড় হয়ে গেল মমিতার। অবাক হয়ে বলল, পাগল হয়ে গেছেন আপনি? মাথা ঠিক আছে? আমি আপনার সাথে একসাথে ঘুমাবো? হ্যাঁ, ঘুমাতেই পারো, সমস্যা কি? মমিতা একটা বালিশ ছুঁড়ে মারল তাজের মুখে। তাজ সাথে সাথে বালিশটা ক্যাচ করে হেসে ফেলল। মমিতা কটমট করে বলল, এক্ষুনি বের হন এই রুম থেকে, আমি ঘুমাবো। আমার রুম থেকে আমাকে বের করে দিতে চাইছো? সাহস তোমার কম না মেয়ে। মমিতা উঠে দাঁড়ালো, বলল, আপনি যাবেন না তো? ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। পেছন থেকে হাত টেনে ধরল তাজ, বলল, থাক, আমি যাচ্ছি, তুমি থাকো। যেতে যেতে আবার ফিরে এলো, অসহায় মুখ করে বলল, একসাথে ঘুমালে কিন্তু খারাপ হতো না। আমি কিছু করতাম না, শুধু একটু ঘুমাতাম। মমিতা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তাজের দিকে। ঢোক গিলল তাজ, মেকি হেসে বলল, ওভাবে তাকাচ্ছ কেন? যাচ্ছি তো আমি। মিনিট খানেক পর তাজ আবার দৌড়ে রুমে ঢুকলো। চট করে মমিতার গালে একটা চুমু দিল, আবার দৌড়ে চলে গেল। মমিতা হতবম্ব, স্তব্ধ। এই ছেলেটা প্রচুর পরিমাণে দুষ্টু হয়ে গেছে। আকাশে সূর্য উঠেছে, সূর্যের পাশে মৃদু মেঘ ভেসে বেড়াচ্ছে। তাজ লাইব্রেরিতেই অপেক্ষা করছে মমিতার জন্য। মমিতার দেখা নেই। তাজ ঠোঁট কামড়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। কই মমিতা কই? ইদানিং মেয়েটাকে একটা পলক না দেখে থাকা যাচ্ছে না। অস্থির অস্থির লাগে খুব। মিনিট পাঁচেক পর অবসান ঘটল তাজের অপেক্ষার। মমিতা হেলে দুলে লাইব্রেরির দরজা থেকে ঢুকলো। তাজের ঠোঁটে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি। কিন্তু পরক্ষণেই মমিতার পেছনে তাকাতেই মেজাজটা বিগড়ে গেল। মমিতার পিছু পিছু সেদিনে সেই ছেলেটা ঢুকছে। কি যেন না, নিশান। তাজ অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে দেখেছে। 1 কেজি আটার প্যাকেটের মধ্যে চেপে চুপে 1.5 কেজি আটা যেভাবে ভরা হয়, তবুও যেন প্যাকেটটা ফেটে আটা বেরিয়ে যেতে চায়। তাজের রাগ নিয়ন্ত্রণ এই মুহূর্তে অনেকটা তেমনই। অনেক কষ্টে চেপে চুপে নিজের রাগকে আটকে রেখেছে। মমিতা ধপ করে তাজের সামনে এসে বসে পড়ল। তাজ মমিতার দিকে না তাকিয়ে বলল, আমার পাশে এসে বসো। তাজের কণ্ঠে স্পষ্ট রাগ, গম্ভীরতা। হঠাৎ রেগে কেন গেল এই লোক, বোধগম্য হচ্ছে না মমিতার। অবশ্য এই লোকের রেগে যেতে যে কোনো ন্যায়সঙ্গত কারণ লাগে না, তা মমিতার জানা। মমিতা আস্তে ধীরে তাজের পাশে বসলো। টেবিলের নিচ থেকে আলতোভাবে তাজের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। শান্ত কণ্ঠে বলল, রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি? তাজ তীক্ষ্ণ দৃষ্টিতে মমিতার দিকে তাকালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটা তোমার পিছু পিছু কি করছিল? কোন ছেলেটা? তার চোখের ইশারায় লাইব্রেরির ভেতরে নিশানকে দেখে জিজ্ঞেস করলো, ওই ছেলেটা? আমি কি করে জানবো? আমি তো পিছু ফিরে দেখিনি। কে বা কারা আমার পিছু পিছু আসছে? রাগ বোধহয় একটু কমলো তাজের, তবুও গম্ভীর কণ্ঠে বলল, ওই ছেলের সাথে কখনো কথা বলবে না। মুচকি হাসলো মমিতা, হাসি মুখে বলল, জ্বলছে? জ্বলছে না, শুধু দাবনালের মতো পড়ছে। ঠোঁট প্রসারিত করে হাসলো মমিতা, আদুরে কণ্ঠে বলল, আমার একজন পার্মানেন্ট সুদর্শন মিষ্টি পুরুষ আছে। তাকে রেখে না আমার অন্য কোনো পুরুষের দিকে তাকানোর প্রয়োজন আছে, আর না অন্য কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন আছে। টেবিলের নিচ থেকে মমিতা ধরে রাখা হাতটা আরও শক্ত করে ধরল তাজ। শান্ত কণ্ঠে বলল, এত কেন ভালোবাসো আমাকে? আমার মতো একজন মানসিক বিক্ষুব্ধ ছেলের কি আদৌ এত ভালোবাসা প্রাপ্য? আমার দ্বারা যে তোমার ধ্বংস হতে পারে। ধ্বংস তো আমি অনেক আগে হয়েছি। যেদিন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম সেদিনই তো তোমার মাদকতায় আমি আসক্ত হয়ে পড়েছিলাম। এই পৃথিবীতে ভালোবাসা নামক মাদকতায় আসক্তির থেকে বড় ধ্বংসের বস্তু আর কিছু আছে বলে তো আমার মনে হয় না। তাজ একটা প্রশান্তির হাসি হাসলো, হাত দুটো বাড়িয়ে দিল মমিতাকে জড়িয়ে ধরবে, কিন্তু বাধা দিল মমিতা। এদিক ওদিক তাকিয়ে লজ্জালু ভাব নিয়ে বলল, একদম না, এটা রাইভারি, সবাই দেখছে। মুখটা ছোট্ট করে হাত গুটিয়ে নিল তাজ, বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে রইল। তাজের ফুলানো গাল দেখে লোভ লাগলো মমিতার। চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ দেখছে কিনা। চট করে একটা চুমু খেলো তাজের ফুলানো গালে। লজ্জায় আর দাঁড়ায় থাকতে না পেরে উঠে দৌড়ে এক প্রকার পালিয়ে গেল। হতভম্ব তাজ, কিন্তু পাশে তাকিয়ে দেখে মৌমিতা নেই, হাওয়া হয়ে গেছে। হাসি ফুটে উঠল তাজের ঠোঁটে। কলেজের বারান্দা থেকে একা একা হাঁটছিল মৌমিতা, চোখে মুখে তার রাজ্যের লজ্জা। একটু আগের কথা মনে পড়লে লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করে সে। একটু আগে সে কিনা তাজকে চুমু খেয়েছে। মমিতার এই আকাশ পাতাল ভাবনার মধ্যে পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দিল। পিছু ফিরে তাকালো মমিতা, নিশান ওকে ডাকছে। ভ্রু কুচকে এলো মমিতার। এই ছেলের কি লাজ লজ্জা বলে কিছুই নেই? সেদিনও তাজের হাতে বিশাল সাইজের একটা ঘুষি খেয়েও আবার মমিতাকে ডাকছে। একটু আগেই তাজ এই ছেলের সাথে কথা বলতে ওকে বারণ করেছে,
এখন যদি আবার দেখে সেই ছেলে ওকে ডাকছে, ভীষণ রেগে যাবে তাজ। ভয়ে গলা শুকিয়ে আসছে মৌমিতার। মৌমিতা সামনে ঘুরে ধপাধপ পা ফেলে আগাতে লাগলো, কিন্তু ভাগ্য বোধহয় সেটা চায়নি। নিশান দৌড়ে এসে মৌমিতার সামনে দাঁড়ালো। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তোমাকে যে ডাকলাম শোনোনি? ভ্রু যখন কুচকে এলো মৌমিতার। এই ছেলে ওকে তুমি তুমি কেন করছে? আগে তো ওকে আপনি আপনি করেই বলতো। একরাশ বিরক্তি নিয়ে বলল মৌমিতা। আপনি থেকে তুমিতে নামলেন যে? আপনার মুখে আমি আপনিটাই আশা করব। সে তো আর হচ্ছে না। এমনিতেও তুমি আমার থেকে ছোট, তাহলে তুমি করে তো বলাই যায়, তাই না? মৌমিতা বুঝেছে এই ছেলের সাথে কথা বলে লাভ নেই। ছেলেটা বড্ড গায়ে পড়া স্বভাবের। উল্টা এই ছেলের সাথে তাজ ওকে দেখতে পেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। মৌমিতা রাগী কণ্ঠে বলল, পথ ছাড়ুন, আমি যাব। ছেলেটা কে? মৌমিতা ভ্রু কুচকে শুধালো, কোন ছেলেটা? যে সেদিন আমাকে ঘুষি মারলো আর যার সাথে লাইব্রেরিতে ছিলে। আমার জীবনের বাবা আর ভাই ছাড়া একমাত্র সুদর্শন পুরুষ। সে কি আমার থেকে সুদর্শন বেশি? আমার চোখে সে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। নিশান কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার আগেই বিশাল সাইজের একটা ঘুষি পড়ল নিশানের গালে। তখন মৌমিতার পিছু পিছু এই ছেলেকে দেখে নিজের রাগ সংবরণ করতে পারলেও এবার মৌমিতার সাথে কথা বলতে দেখে রাগটা নিয়ন্ত্রণ করতে পারেনি তাজ। লাইব্রেরি থেকে বেরিয়ে মৌমিতাকে খুঁজতে এসেছিল সে। এসেই দেখে নিশানের সাথে কথা বলছে মৌমিতা। আঁতকে উঠল মৌমিতা। ভয়ঙ্করভাবে রেগে গেছে তাজ। তাজের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এই মুহূর্তে তাজকে শান্ত করতে হবে। রাদিফও নেই এখানে। সে কয়েকদিন আগে ছুটি নিয়ে কোনো জরুরি কাজে গিয়েছে। তাজের দায়ভার দিয়ে গেছে মৌমিতার কাছে। অবশ্য রাদিফও গেছে তাজের জন্যই এক ডাক্তারের সাথে পরামর্শ করতে। সব কিছু ঠিকঠাক থাকলে তাজকেও নিয়ে যাবে চিকিৎসার জন্য। তাজ নিশানকে তুলে আবার একটি ঘুষি মারল সজোরে। নিশান ছিটকে পড়ে গেল নিচে। মৌমিতা গিয়ে তাজের হাতটা ধরে নিল। ব্যগ্র কণ্ঠে বলল, শান্ত হন প্লিজ, ওকে ছেড়ে দিন। শান্ত হলো না তাজ। ঘাড় কাত করে মৌমিতার দিকে তাকালো। খপ করে ধরল মৌমিতার হাতটা। টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মৌমিতাও বাধা দিচ্ছে না। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। মৌমিতা চায় না কেউ জানুক তাজের সত্যিটা। কেউ তাজকে খারাপ বলুক বা কেউ বলুক তাজ মানসিকভাবে অসুস্থ। বদ্ধ ঘরে তাজের হাতে মরে যেতেও রাজি, কিন্তু মানুষের সামনে তাজকে ছোট করতে পারবে না। মৌমিতাকে টেনে হিঁচড়ে তাজ নিজের বাড়িতে এনে ছুঁড়ে ফেললো। এক হাত দিয়ে গাল চেপে ধরে বলল, তোকে বললাম না তুই ছেলের সাথে কথা বলবি না, তবুও কেন বলেছিস? কথা বলতে পারছে না মৌমিতা। এত জোরে গাল চেপে ধরেছে মৌমিতা যে মনে হচ্ছে দাঁতগুলো গাল ভেদ করে বেরিয়ে আসবে। অঝরে গড়িয়ে পড়ছে তাজের চোখের পানি। মৌমিতার গাল ছেড়ে দিল তাজ। হয়তো ওর চোখের পানি তাজকে ঠান্ডা করতে পেরেছে। শক্ত করে জড়িয়ে ধরল মৌমিতাকে। ডুকরে কেঁদে উঠল তাজ। কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্লিজ তুমি দূরে কোথাও চলে যাও। আমি যে মানসিকভাবে অসুস্থ, আমি নিজের অজান্তে তোমাকে বারবার কষ্ট দিয়ে ফেলবো। তোমার কষ্ট যে সহ্য হবে না আমার। চলে যাও তুমি। এক ধাক্কায় নিজের থেকে তাজকে ছাড়িয়ে নিল মৌমিতা। সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল তাজের গালে। তাজ হতভম্ব। নিজের অজান্তেই হাত চলে গেল নিজের গালে। মৌমিতা ওকে চড় মেরেছে যেন বিশ্বাস করতে পারছে না তাজ। তবে কি এই মৌমিতা সত্যি ওকে ছেড়ে চলে যাবে? আজ তাজের করা ব্যবহারে মৌমিতা কি ওর উপর রেগে গেছে? মৌমিতা চলে গেলে ও বাঁচবে কীভাবে? ও তো এমনি আবেগের বশে কথাগুলো বলে ফেলেছে। মৌমিতা কি সব কথা সিরিয়াসভাবে নিয়ে নেবে? কিন্তু ও তো কিছু ইচ্ছে করে করেনি। ওর নিজের ওপর নিজের যে কোনো নিয়ন্ত্রণ নেই। কিছু বলার আগেই মৌমিতা তাজের শার্টটা খামচে ধরল। তাজের চোখের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ছেড়ে দেওয়ার জন্য আমি ভালোবাসিনি। ফের যদি কখনো আপনার মুখে এমন কথা শুনি তাহলে একদম মেরে দেব। তাজ হতবাক হয়ে মৌমিতার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা তাকে এত ভালোবাসে? তার সব সত্যটা জানার পরও এত ভালোবাসা? মেয়েটাকে যত দেখছে তাজ ততটাই অবাক হচ্ছে। হুট করেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল সে। মৌমিতার মাথার পেছন দিকটায় হাত দিয়ে নিজের কাছে এনে মৌমিতার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট মিলিয়ে দিল। থমকে গেল মৌমিতা। গোল গোল চোখে তাকিয়ে আছে তাজের দিকে। তাজ ভাবলে সে নীরবে মৌমিতার ঠোঁটের মধু শুষে নিচ্ছে। পরম আবেশে মৌমিতা খামচে ধরল তাজের পিঠ। রৌদ্রোজ্জ্বল দিন। ভাদ্রের ভাবসা গরমে দিশেহারা প্রকৃতি। ছোট ছোট টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে। রেস্টুরেন্টের পাশাপাশি বসে আছে তাজ আর মৌমিতা। ওয়েটার খাবার আনতে দেরি করছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এসেছে তাজের। এতক্ষণ লাগে খাবার আনতে? মৌমিতা রেস্টুরেন্টকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
চারপাশ দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো একটা ছেলের দিকে। ছেলেটা চুমু দেওয়ার মতো মুখ উঁচিয়ে মমিতার দিকে ইশারা করলো। আজকালকার ছেলে মেয়েদের এই দোষ, এরা যেখানে সেখানে ফাজলামো করে, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। আঁতকে উঠলো মমিতা, ভয়ে ভয়ে পাশে ফিরে তাকালো। তাজ দেখেনি তো? তাজ দেখলে আজ ওই ছেলেটা শেষ। ছেলেটার বয়সও বেশি মনে হচ্ছে না, বয়সে বোধ হয় মমিতার ছোটই হবে। তাজ ভয়ঙ্কর দৃষ্টিতে ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে। তাজ রেগে গেছে ভীষণ। উঠে দাঁড়িয়ে টেবিলের সজোরে একটা আঘাত করলো সে। কাচের টেবিল ভেঙে চুরমার হয়ে গেছে, তাজের হাত কেটে গড়িয়ে পড়ছে রক্ত। তাজ ঝড়ের বেগে ছুটে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। ছেলেটার শার্টের কলার ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার মোয়ের সাথে অসভ্যতম করিস? তোর এই মুখ উঠিয়ে আমি মোয়ের দিকে তোর এই মুখ উঠিয়ে আমার মোয়ের দিকে চুমুর ইঙ্গিত করেছিস না? এই মুখই আজই ভেঙে দেব। তাজ সজোরে ছেলেটার মুখের ওপর একটা ঘুষি মারল। ছেলেটার ঠোঁট কেটে রক্ত ঝরছে। রেস্টুরেন্টের কর্তৃপক্ষ ছুটে এসেছে। তারা তাজের হাত থেকে ওই ছেলেটাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। তাজের শরীরে যেন কোনো জন্তুর শক্তি ভর করেছে। 10 জন মিলেও তাজের সাথে পারছে না। রেস্টুরেন্টের মালিক দৌড়ে গেল পুলিশকে খবর দিতে। পুলিশের কথা শুনেই ভরকে গেল মমিতা। সে কিছুতেই তাজকে পুলিশের হাতে পড়তে দেবে না। এখন কি করা যায়, কীভাবে শান্ত করা যায় তাজকে ভেবে পাচ্ছে না। মিনিট খানেক ভেবে ভাঙা কাজ নিজের হাতে মুঠোয় নিয়ে চেপে ধরল মমিতা। হাত কেটেই রক্তাক্ত হয়ে গেছে। ব্যথায় আ করে আর্তনাদ করে উঠল মমিতা। মমিতার ব্যথাতুর কণ্ঠ কর্ণগোচর হতেই চমকে উঠল তাজ। পাশ ফিরে তাকিয়ে মমিতার হাতের রক্ত দেখে অস্থির হয়ে পড়ল সে। ছেলেটাকে ছেড়ে দৌড়ে গেল মমিতার কাছে। অস্থির হয়ে মমিতার হাত ধরল। ব্যথাতুর কণ্ঠে বলল, লেগেছে তোমার? কিভাবে কাটলো দেখি দেখি। তাজের মুখ দেখে মনে হচ্ছে ব্যথা মমিতা নয় তাজ পেয়েছে। দ্রুত নিজেই মমিতাকে নিয়ে বেরিয়ে পড়ল সে। হাসপাতালে বসে আছে মমিতা আর তাজ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মমিতাকে নিয়ে তাজ হসপিটালে এসেছে। মমিতা জেদ ধরে বসে আছে, তাজ হাতে ব্যান্ডেজ না করলে সেও করবে না। তাজও বসে আছে, সে হাতে ব্যান্ডেজ করবে না। মমিতাও নাছুর বান্দা। ডাক্তার একবার মমিতার মুখের দিকে তাকাচ্ছে, একবার তাজের। সেও খুব বিরক্ত হচ্ছে। শেষমেশ ডাক্তার বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, বলল, আগে আপনারা ঠিক করুন হাতে ব্যান্ডেজ করবেন কি না, তারপর আসুন। উঠে দাঁড়ালো তাজ। মমিতার দিকে একবার তাকিয়ে হাতটা এগিয়ে দিয়ে বলল, আগে আমার হাতটা ব্যান্ডেজ করুন, তারপর ওটা। মমিতা ঠোঁট প্রশস্ত করে হাসলো, যেন সে বিশ্বজয় করে ফেলেছে। সকাল 7টা, ভোরের আলো ফুটেছে। রাতের নীরব শহরটা ব্যস্ত হতে শুরু করেছে। গাড়ির প্যাপ ও ধ্বনি ভেসে আসছে। মমিতা এখনও ঘুমিয়ে আছে। ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছে সে। হঠাৎ বালিশের পাশে রাখা মোবাইলটা কর্কশ কণ্ঠে বেজে উঠল। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে এলো মমিতার। বালিশের পাশে হাতরে মোবাইলটা হাতে নিল। মোবাইলের স্ক্রিনে কলদাতার নাম দেখে উঠে বসলো সে। রাদীপ স্যার কল করেছে, তাও এত সকালে। তাছাড়া উনি তো দেশে ছিলেন না, নাম্বারটা তো বাংলাদেশের। উনি দেশে ফিরলেন কবে? আর কিছু না ভেবে কলটা রিসিভ করলো মমিতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মমিতা, তুমি একটু দ্রুত তাজের কাছে যাও। কেন, কি হয়েছে ওনার? এত কথা বলার সময় নেই, পরে তোমাকে সব বলবো। এখন তুমি একটু দ্রুত তাজের কাছে যাও। কলটা কেটে দিল রাদিফ। মমিতার ভয় লাগছে। কি এমন হয়েছে যাতে এত সকালে রাদিফ মমিতাকে তাজের কাছে যেতে বলছে? তাজের আবার কিছু হয়নি তো? ভাবতেই ভয় কলিজা শুকিয়ে এলো মমিতার। দ্রুত উঠে রেডি হয়ে হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল সে। তাজের বাসার সামনে এসে ভ্রু কুঁচকে এলো মমিতার। দরজাটা খোলা। এত সকালে দরজা খোলা কেন? কিছু না ভেবেই বাসার ভেতরে ঢুকে গেল সে। ড্রয়িং রুমে সোফায় বসা তাজ। তারই মুখোমুখি সোফায় বসা এক মধ্যবয়সী মহিলা। মহিলার বয়সটা বেশি হলেও এখন তার সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। মহিলা একটা জিন্স আর টপস পরে আছে। মহিলার পোশাক দেখেই নাকমুখ ছিটকে এলো মমিতার। মধ্যবয়সী মহিলার পাশে বসে আছে অতিশয় সুন্দরী এক যুবতী। মেয়েটির চেহারায় বিদেশি বিদেশি একটা ভাব। মেয়েটির অবস্থাও একই, অতিরিক্ত আধুনিক। ছোট্ট একটা জামা পরে বসে আছে। পেটের অধিকাংশ অংশই খোলা। সকাল সকাল মেজাজটাই চটে গেল মমিতার। এই রকম অর্ধনগ্ন একটা মেয়ে কিনা তাজের সামনে বসে আছে। ইচ্ছে তো করছে এখনই মেয়েটার চুলের মুঠি ধরে টেনে বাড়ির বাহিরে বের করে দিতে। নিজেকে সংযত করে তাজের সামনে গিয়ে দাঁড়ালো মমিতা। সামনে কারো উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকালো তাজ। এতক্ষণ নিজের রাগ সম্বরণ করতে নিজের দিকে তাকিয়েছিল সে। এই সময় মমিতাকে দেখে খানিকটা অবাক হলো সে। অবাকের কণ্ঠে বলল, এই সময় তুমি এখানে? মমিতা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, কেন, এসে আপনার কোনো ক্ষতি করে দিলাম নাকি? না, তা নয়। এইভাবে বলছো কেন? কিভাবে বলছি? না, কিছু না। মমিতা আর তাজের কথোপকথনের মধ্যে বাধা হলো ওই মধ্যবয়সী মহিলা। ভ্রু কুঁচকে শুধালো, এই মেয়ে, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। তাজ মহিলাটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার বর্তমান গার্লফ্রেন্ড আর ভবিষ্যৎ বউ। উত্তরটা
শুরুতে পছন্দ হলো না ওই মধ্যবয়সী মহিলার বা পাশের অর্ধ উলঙ্গ মেয়েটির। তেতে উঠল মধ্যবয়সী মহিলাটি, কঠিন গলায় বলল, এসব কেমন কথা তাজ? আমরা নয়নার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, আর তুমি বলছো এই মেয়েটি তোমার ভবিষ্যৎ বউ? এতক্ষণে মমিতা বুঝলো এই দুই আধুনিক নারীর এখানে আসার মানে। আর পাশের ওই অর্ধ উলঙ্গ মেয়েটির নাম যে নয়না তাও বুঝতে পেরেছে খুব করে। কিন্তু এই মধ্যবয়সী নারীটি যে কিনা ওর সামনে ওর কলিজায় হাত দিয়েছে, তাও আবার যেই সেই হাত না, একদম কলিজা ছিঁড়ে দেওয়ার মতো হাত। মমিতা কিছু বলার আগেই তাজ উত্তর দিল, আপনাকে আমার কথা তো না ভাবলেও চলবে। আমার ভাবনা ভাবার জন্য এখন আমার কাছের মানুষ চলে এসেছে।